আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে সুরক্ষার নামে হামলা নাকি দীর্ঘস্থায়ী যুদ্ধের ভয়? কেন দোটানায় ট্রাম্প? সেনা নয়, পরমাণু যুদ্ধ নিয়ে শোরগোল গনেছিল পাক নাগরিক নেতারা। সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী। টানা ৭ দিন ইরান ইসরায়েল যুদ্ধ, ইতিমধ্যে ৬০০রও বেশি মানুষের মৃত্যু। সেনা বাড়াচ্ছে রাশিয়া, যুদ্ধ চলবে ২০২৬ সাল পর্যন্ত। আফগানিস্তান সংকট, এই দেশে দশকের পর দশক কেন যুদ্ধ চলছে? আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক সবসময়ই এক উত্তপ্ত কড়াইয়ের মতো, যেখানে সামান্য স্ফুলিঙ্গ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটাতে পারে। আর ঠিক এই মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক বড় ধরনের দোটানায় পড়ে গেছেন, যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিকে তার নির্বাচনী প্রচারণায় তিনি সবসময় নিজেকে আমেরিকার সুরক্ষাকর্তা হিসেবে তুলে ধরেছেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, কিন্তু অন্যদিকে ইরানের ওপর সরাসরি বড় কোনো হামলা চালানো মানেই হল মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে পা দেওয়া, যা তিনি বা তার উপদেষ্টারা কেউই চান না। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ট্রাম্পের সামনে একদিকে রয়েছে নিজের স্ট্রংম্যান ইমেজ ধরে রাখার চাপ, আর অন্যদিকে রয়েছে অতীতের ইরাক বা আফগানিস্তান যুদ্ধের মতো অনন্তকালের সংঘাতে জড়িয়ে পড়ার বাস্তব ভয়। বিশ্লেষকরা বলছেন, সুরক্ষার নামে ইরানে হামলা চালানোটা হয়তো সাময়িকভাবে তার ভোটারদের বা সমর্থকদের খুশি করতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফল হতে পারে ভয়াবহ। কারণ ইরান কেবল একটি দেশ নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি বিশাল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। তাই সেখানে আঘাত করা মানে মৌমাছির চাকে ঢিল মারার মতো। ট্রাম্প প্রশাসন বা তার ঘনিষ্ঠরা ভালোভাবেই জানেন যে এখনকার বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজার কতটা অস্থিতিশীল। তাই এই মুহূর্তে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল আমেরিকার অর্থনীতিতেই ধস নামাবে না, বরং সাধারণ মানুষের জীবনেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হিসেবে আঘাত হানবে। তাছাড়া ট্রাম্প সবসময়ই বলে এসেছেন যে তিনি যুদ্ধ থামান, যুদ্ধ শুরু করেন না। তাই এখন যদি তিনি ইরানের বিরুদ্ধে কঠোর কোনো সামরিক পদক্ষেপ নেন, তবে তা তার নিজের রাজনৈতিক দর্শনের বিরুদ্ধেই চলে যাবে। এই দোটানা থেকেই বোঝা যায় যে আধুনিক ভূ রাজনীতিতে কেবল শক্তি প্রদর্শনই শেষ কথা নয়, বরং কৌশলী হওয়াই আসল চাবিকাঠি। দর্শক, আপনারা কি মনে করেন আমেরিকার এই মুহূর্তে কোনো নতুন সংঘাতে জড়ানো উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমরা গুরুত্বের সাথে দেখি। এই পুরো বিষয়টি আসলে একটি ক্যাচ-22 সিচুয়েশন বা উভয় সংকট, যেখানে ট্রাম্পকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ এক ভুল পদক্ষেপে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হয়ে যেতে পারে, এবং তিনি নিজেও জানেন যে ইতিহাসের পাতায় তিনি যুদ্ধবাজ হিসেবে পরিচিত হতে চান না, বরং একজন চুক্তি প্রস্তুতকারক বা ডিল মেকার হিসেবেই থাকতে চান। এবার নজর দেওয়া যাক আমাদের প্রতিবেশী দেশের দিকে, যেখানে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যা শুনে সামরিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নড়ে চড়ে বসেছেন। জেনারেল দ্বিবেদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বিগত সময়ে পাকিস্তান থেকে পরমাণু যুদ্ধের যে হুমকি বা শোরগোল শোনা গিয়েছিল, তা আসলে কোনো পেশাদার সামরিক বাহিনীর পরিকল্পনা বা সেনা সদস্যদের কথা ছিল না, বরং পুরোটাই ছিল সেখানকার কিছু রাজনৈতিক নেতা এবং সাধারণ নাগরিকদের আবেগী ও অতিরঞ্জিত আস্ফালন। এই বক্তব্যের গভীরতা অনেক, কারণ এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে যুদ্ধের ময়দানে প্রকৃত বাস্তবতা এবং মিডিয়া বা জনশক্তির সামনে করা ফাঁকা বুলির মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। সেনাপ্রধানের মতে, পাকিস্তানের সেনাবাহিনী খুব ভালোভাবেই জানে যে পরমাণু যুদ্ধ কোনো ছেলে খেলা নয় এবং এর পরিণতি উভয় দেশের জন্যই ধ্বংসাত্মক হতে পারে। তাই পেশাদার সৈনিকরা কখনোই হুটহাট করে এমন আত্মঘাতী সিদ্ধান্তের দিকে পা বাড়ায় না। কিন্তু রাজনৈতিক ফায়দা লুটার জন্য বা অভ্যন্তরীণ জনমতকে বিভ্রান্ত করার জন্য সেখানকার নেতারা প্রায়শই পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন বা নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চান। জেনারেল দ্বিবেদীর এই বিশ্লেষণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছে, যেখানে দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক বক্তব্য অনেক সময় সামরিক উত্তেজনাকে অকারণে বাড়িয়ে তোলে।
বিষয়টি নিয়ে যখন আমরা গভীরভাবে চিন্তা করি তখন বোঝা যায় যে সীমান্তে উত্তেজনা থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেই এক ধরনের অলিখিত বোঝাপড়া কাজ করে যে চূড়ান্ত সীমা অতিক্রম করা যাবে না। কিন্তু যখনই অসামরিক ব্যক্তিরা বা নেতারা যুদ্ধের উন্মাদনা ছড়াতে শুরু করেন তখনই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। ভারতের সেনাপ্রধানের এই বার্তাটি আসলে শান্তির পক্ষে একটি পরোক্ষ আহ্বান, যেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত প্রকৃত হুমকির মোকাবিলা করতে প্রস্তুত, কিন্তু তারা জানে যে আসল হুমকিটা কোনো সুশৃঙ্খল বাহিনী থেকে আসছে না, বরং আসছে বিশৃঙ্খল রাজনৈতিক প্রোপাগান্ডা থেকে। দর্শক, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে সীমান্তে উত্তেজনা বাড়লে সাধারণ মানুষের কতটা ক্ষতি হয় বলে আপনারা মনে করেন? আপনাদের চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসলে যুদ্ধের হুঙ্কার দেওয়া সহজ, কিন্তু সেই হুঙ্কারের পেছনে যদি কোনো বাস্তবসম্মত কৌশল না থাকে তবে তা কেবল হাসির খোরাকই যোগায়, যা জেনারেল দ্বিবেদী তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন। বিশ্বের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকে নিবদ্ধ, কারণ গত 7 দিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ সংঘাত চলছে তা এখন কেবল পাল্টাপাল্টি হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিয়েছে। এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘাতে 600-এরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই 7টি দিন ছিল যেন নরকের এক একটি অধ্যায়, যেখানে মিসাইল হামলা, বিমান আক্রমণ এবং সাইরেনের শব্দে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যুদ্ধের এই ভয়াবহতা কেবল দুই দেশের সীমানার মধ্যে আটকে নেই, এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলের ওপর, এবং আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তবে দেখব এই সংঘাতের শিকড় অনেক গভীরে প্রথিত, কিন্তু এবারের 7 দিনের এই টানা আক্রমণ ও প্রতি আক্রমণের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। নিহতদের মধ্যে বড় একটি অংশই সাধারণ নাগরিক, যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর এটাই যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর দিক। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক স্বপ্ন, আর বিশ্বনেতারা জরুরি বৈঠকে বসেও এখন পর্যন্ত কোনো কার্যকরী সমাধান বের করতে পারছেন না। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি এখনই থামানো না যায় তবে নিহতের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে পারে এবং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিতে পারে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো দেখলে গা শিউরে ওঠে, যেখানে স্বজনহারা মানুষের কান্না আর ধ্বংসলীলার চিত্র ফুটে উঠছে। এই 600 মানুষের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানবতার পরাজয়ের একটি করুণ দলিল। দর্শক, যুদ্ধের খবর পরিবেশন করা আমাদের জন্য কখনোই সুখকর নয়, কিন্তু সত্যটা আপনাদের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন এই সংঘাতের শেষ কোথায়। আসলে এর উত্তর এই মুহূর্তে কারো জানা নেই, তবে এটা নিশ্চিত যে অস্ত্রের ভাষায় কখনো স্থায়ী শান্তি আসে না। এই সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা এবং মানবিক বিপর্যয়ের যে আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আমরা আশা করি বিশ্বনেতারা দ্রুত একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাবেন, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করতে পারেন, কারণ শান্তির দাবি তোলা এখন সময়ের দাবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিধি এবং সময়কাল নিয়ে যে নতুন তথ্য সামনে এসেছে তা বিশ্ববাসীর জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। জানা গেছে যে রাশিয়া তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা বিপুল পরিমাণে বাড়াচ্ছে এবং তাদের কৌশলগত পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধ 2026 সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবরটি যখন প্রকাশ্যে আসে তখন অনেকেই চমকে উঠেছেন, কারণ অনেকেই আশা করেছিলেন যে হয়তো শীঘ্রই কোনো শান্তি আলোচনার মাধ্যমে এই দীর্ঘ সংঘাতের অবসান ঘটবে। কিন্তু ভ্লাদিমির পুটিনের প্রশাসন যেন এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষেছে, যেখানে তারা মনে করছে যে সময় তাদের পক্ষে কাজ করবে। সেনা বাড়ানোর এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার বোঝা যায় যে রাশিয়া এখন অ্যাট্রিশন ওয়ারফেয়ার বা ধীরগতির ক্ষয়যুদ্ধের দিকে ঝুঁকছে, যেখানে তারা প্রতিপক্ষকে দীর্ঘ সময় ধরে ক্লান্ত করে হারানোর পরিকল্পনা করছে। 2026 সাল পর্যন্ত যুদ্ধ চলার মানে হল ইউরোপ এবং আমেরিকার উপর অর্থনৈতিক ও সামরিক সহায়তার চাপ আরও দীর্ঘ সময় ধরে বজায় রাখা, যা পশ্চিমা দেশগুলোর ঐক্যে ফাটল ধরাতে পারে। অন্যদিকে রাশিয়ার ভেতরেও এই দীর্ঘ যুদ্ধের প্রভাব পড়ছে, কিন্তু ক্রেমলিন তাদের অর্থনীতিকে যুদ্ধকালীন অর্থনীতি বা ওয়ার ইকোনমিতে রূপান্তর করে ফেলেছে, যার ফলে তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের রসদ জোগাতে পারছে। এই পরিস্থিতির ভুক্তভোগী আসলে কারা? ইউক্রেনের সাধারণ মানুষ, রাশিয়ার তরুণ প্রজন্ম যারা ফ্রন্ট লাইনে যাচ্ছে, এবং সারা বিশ্বের মানুষ যারা এই যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটের মোকাবিলা করছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন 2026 সাল পর্যন্ত যুদ্ধ চলার ঘোষণা আসলে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশলও হতে পারে, যাতে ইউক্রেন এবং তার মিত্ররা মনোবল হারিয়ে ফেলে। কিন্তু বাস্তবতা হল, আধুনিক যুগে এত দীর্ঘ সময় ধরে হাই ইন্টেন্সিটি যুদ্ধ চালিয়ে যাওয়া যে কোনো দেশের জন্যই কঠিন। দর্শক, এই দীর্ঘ যুদ্ধের প্রভাব কি আপনাদের দৈনন্দিন জীবনেও পড়ছে? তেলের দাম বা পণ্যের দাম বাড়ার মাধ্যমে আমরা সবাই কিন্তু পরোক্ষভাবে এই যুদ্ধের শিকার। রাশিয়ার এই অনড় অবস্থান এবং সেনা বৃদ্ধির ঘোষণা আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই জিওপলিটিক্যাল পরিবর্তনের প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আফগানিস্তানের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রুক্ষ পাহাড়, ধুলোবালি আর বারুদের গন্ধ। কিন্তু প্রশ্ন হল, কেন এই দেশটিতে দশকের পর দশক ধরে যুদ্ধ লেগেই আছে এবং কেন একে সাম্রাজ্যের কবরস্থান বলা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে দেশটির ভৌগোলিক অবস্থান, জটিল ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনীতির দিকে। আফগানিস্তান এমন একটি স্থানে অবস্থিত যা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সংযোগস্থল। তাই ইতিহাসের শুরু থেকেই বড় বড় সাম্রাজ্যগুলো এই ভূখণ্ড নিজেদের দখলে রাখতে চেয়েছে। কিন্তু আফগানদের অদম্য স্বাধীনচেতা মনোভাবের কারণে কেউ এখানে দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। ব্রিটিশরা চেষ্টা করেছে, সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে এবং সবশেষে আমেরিকাও চেষ্টা করেছে, কিন্তু ফলাফল সবার জন্যই ছিল এক: দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং শেষ পর্যন্ত খালি হাতে ফেরা। দেশটির অভ্যন্তরীণ কাঠামো অত্যন্ত জটিল, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং গোত্রের মধ্যে ক্ষমতার লড়াই সবসময় লেগেই থাকে। আর এই সুযোগটাই নেয় বাইরের শক্তিগুলো। তারা এক পক্ষকে অস্ত্র দিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে উস্কে দেয়, যার ফলে গৃহযুদ্ধের আগুন কখনোই পুরোপুরি নেভে না। তাছাড়া শিক্ষার অভাব, চরম দারিদ্র্য এবং ধর্মীয় উগ্রবাদকে ব্যবহার করে বিভিন্ন সময়ে মানুষকে ভুল পথে পরিচালিত করা হয়েছে, যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করেছে। গত কয়েক দশকে আমরা দেখেছি কিভাবে একবার তালিবান, একবার বিদেশি বাহিনী, আবার স্থানীয় ওয়ারলর্ডরা ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। কিন্তু সাধারণ আফগানদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই যুদ্ধ আসলে কেবল অস্ত্রের যুদ্ধ নয়, এটি একটি মতাদর্শিক এবং ভূ-রাজনৈতিক দাবার চাল, যেখানে আফগানিস্তান হল দাবার বোর্ড আর সাধারণ মানুষ হল বোর্ডে। বর্তমান সময়েও সেখানে মানবিক সংকট চরমে, নারী ও শিশুদের অধিকার ভুলুণ্ঠিত এবং অর্থনীতি ভেঙে পড়েছে। দর্শক, আফগানিস্তানের এই ইতিহাস আমাদের শেখায় যে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান কখনোই স্থায়ী শান্তি আনতে পারে না। শান্তি আসতে হবে ভেতর থেকে, নিজেদের মধ্যে ঐক্যের মাধ্যমে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বিশ্লেষণ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।